স্ত্রী কখনো বেশি কিছু চায় না, শুধু চায় স্বামীর একটু সময়, একটু যত্ন আর সত্যিকারের ভালোবাসা। যেদিন সেই ভালোবাসা কমে যায় সেদিন হাসি মুখের আড়ালেও অনেক কান্না লুকিয়ে থাকে। কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিও খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। স্বামীর অল্প ইনকামে মধ্যবিত্ত সংসারে এই মাসে রেশন পেয়ে একটু স্বস্তি পেলাম। বাস্তব জীবনের গল্প, মানি সেভিং টিপস, গ্রামের গৃহিণীর সংসারের কাজকর্ম। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো বরাবরের মতো না ব্লগটা আমি আজকে রাত থেকেই শুরু করে দিলাম। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো স্বামীর অল্প ইনকামে মধ্যবিত্ত সংসারে এই মাসে রেশন পেয়ে একটু স্বস্তি পেলাম। বাস্তব জীবনের গল্প, মানি সেভিং টিপস একজন গ্রামের গৃহিণীর। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমি সম্পূর্ণ গ্রামীণ ব্লগ তোমাদের কাছে সবসময় শেয়ার করে থাকি। আমি জানি না আমার ব্লগগুলো কীরকম হয়, একটু কমেন্ট বক্সে লিখে দিও। মানে কোন দিন কত টাকা সঞ্চয় করি, যেদিন যেরকম পাই সেদিন সেরকমভাবে আমি টাকা সঞ্চয় করি। কোনো দিন 50 টাকা, কোনো দিন 20 টাকা, কোনো দিন 100 টাকা, কোনো দিন 200 টাকা, যেদিন যেরকম পাই, কোনো দিন 50 টাকা, এরকম করে আমি সঞ্চয় করি। আর প্লাস্টিকের ব্যাংকে আমি 100 টাকা সঞ্চয় করলাম, আর ছোট্ট মাটির ব্যাংকে 100 টাকা সঞ্চয় করব। কারণ যেদিন 200 টাকা হয় সেদিন 200 টাকা সঞ্চয় করি। যেমন আয় তেমন ব্যয়। এখানে তো ব্যয় হচ্ছে না, এখানে সঞ্চয় হচ্ছে। মানে সেদিন এই প্লাস্টিকের ব্যাংকটা কেটে 14,000 টাকা পেয়েছি। ওখান থেকে আমি কিছু টাকা দিয়ে একটা হ্যাভেলস স্ট্যান্ড ফ্যান কিনেছি। তো ভাবছি এইভাবে টাকা জমিয়ে জমিয়ে নিজের যে স্বপ্ন সেগুলো আমি নিজের টাকা ইনকাম দিয়ে নিজেই পূরণ করব। কারণ দেখুন, তোমার শখ তোমাকে, আর সময়ের শখ সময়ই পূরণ করতে হবে। আর এটার জন্য কিন্তু দেরি করতে হবে না, যে দেরি করব কেউ কিনে দেবে। আগামী বছর কিন্তু আমি কিনতে চাইছিলাম, কিন্তু টাকার অভাবে কিনতে পাই নাই। হাজব্যান্ডকে বলেছিলাম, হাজব্যান্ড মুখের উপর না করে দিয়েছে, আমার কাছে কোনো টাকা নেই। তো তখন থেকেই আমি টাকা সঞ্চয় করা শুরু করে দিই, ইনকাম করা শুরু করে দিই। খারাপ লাগে যখন কারো কাছে টাকা, ছেলে হোক মেয়ে হোক, হাজব্যান্ড হোক, বাবা মা ভাই বোন, কেউ হোক না কেন, কারো কাছে যদি টাকা হাত পেতে চাও তখন কিন্তু যদি মুখের উপর না করে দেয় তখন সব থেকে বেশি খারাপ লাগে। কিন্তু সেই জন্য আমি সব সময় এখন আমি একটা টার্গেট নিয়েছি, নিজে 10 টাকা হলেও আমি ইনকাম করব, 50 টাকা হলেও ইনকাম করব, যাতে কারো কাছে আমাকে হাত পাততে না হয়। এটাই হচ্ছে মেন কথা। আর নিজের টাকা ইনকাম করে যে সঞ্চয় করে যে একটা জিনিস কিনবো, সেটার যে একটা আনন্দ বা মজা, অন্যরকম একটা আনন্দ উপভোগ করা যায়। এটাই হচ্ছে মেন কথা। তো চলো বাস্তব জীবনের গল্পে চলে আসি। স্বামীর অল্প ইনকামে মধ্যবিত্ত সংসারে এই মাসে রেশন পেয়ে একটু স্বস্তি। কারণ দেখুন, আগে যেখান থেকে আমরা রেশন নিয়ে আসতাম সেখানে কিন্তু 2 মাস 3 মাস পর পর রেশন পেতাম, তবুও ঠকিয়ে নিত। মানে ভালো মতো রেশন দিত না। তারপরে রেশন ট্রান্সফার করার পর এখন আমরা এখান থেকে মাসে মাসে রেশন পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো মাসে মাসে রেশন পেলে একটু হলেও স্বস্তি পাওয়া যায়। কারণ 8 কেজি 10 কেজি যদি চাল পাই আমরা হচ্ছে 8 কেজি, আর গম পাই আমরা 11 কেজি, 12 কেজি পাই। তার মধ্যে 1 কিলো কিন্তু ওরা কেটে নেয়, ওরা খায় আর কি। প্রত্যেক জনের কাছ থেকে 1 কিলো করে গম নিয়ে নেয়। তো যাই হোক, কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। 1 বস্তা চালের মধ্যে যদি 8 কেজি চাল মিশাল দেওয়া যায় তাহলে কিন্তু 2-4 দিন হলেও রেহাই পাওয়া যায় আর কি।
আমার যেটা বাস্তব জীবনের গল্প আমি সেটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরি। আমি কিন্তু এখানে কোনো বানিয়ে ছানিয়ে কথা বলতে পারি না। যেহেতু হাজব্যান্ডের আমার ইনকাম কম, তাই আমি অল্প ইনকামে সংসারটাকে কিভাবে ম্যানেজ করি বা মেনটেন করে চলি, সেই বাস্তব জীবনের গল্প আমি তোমাদের কাছে তুলে ধরি। কারণ দুজনে মিলে কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে। কম ইনকাম হোক আর বেশি ইনকাম হোক সেটা কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে হাজব্যান্ড ওয়াইফের দুজনের মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু ম্যাটার করে। দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে তাহলে কিন্তু অল্প ইনকামেও টাকা সঞ্চয় করা যায় বা সংসারটাকে ম্যানেজ করা যায়। আর দুজনের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে তাহলে কোটি টাকা ইনকাম করলেও কিন্তু সেখানে সুখ পাওয়া যায় না। এটাই হচ্ছে মেন কথা। তো কিছু সবজি বাজার, কাঁচা বাজার গুছিয়ে নেব। কাঁচা বাজার মানে এখানে পেঁয়াজ আছে, আলু আছে, আর কচুর বই আর কাঁচা লঙ্কা। আমি আজকে ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম, তো ওখান থেকেই নিয়ে এসেছি। দূরের বাজার থেকে 2 টাকা বাঁচানোর জন্য দূরের বাজার থেকে খরচ করে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। আর পাশের বাজার থেকে নিয়ে আসলে এখানে দাম বেশি আর চেনা জানা লোক থাকে, লজ্জা লাগে। পাশের বাজার থেকে আমি করি না কোনো দিনও। একটু দূরের বাজারে আমার কোনো কাজের জন্য দরকারে গেলাম, ওখান থেকেই কিছু সবজিপাতি নিয়ে আসলাম। আর বিশেষ করে বাইরে যে বসে মানে বাজারের বাইরে যে বসে সবজি টবজি এটা ওটা বিক্রি হয়, ওগুলো কিন্তু একেবারে ন্যাচারাল, বাড়িরে ওরা আবাদ করে নিজে খাবার জন্য। তো বেশি যখন হয় তখন কিন্তু বিক্রি করে। আর যেগুলো মান্ডিতে আমরা কিনতে পাবো সেগুলো কিন্তু বাড়ির পাবো না, সেগুলো একেবারে সার দিয়ে ভর্তি হয়ে থাকে। ওইগুলো খাওয়া ভালো না। আমি যেগুলো বাইরে বসে থাকি ওইগুলোই কিনে নিয়ে আসি। ওইগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। পুষ্টির চাহিদা থাকে শরীরের মধ্যে, পুষ্টির আমাদের দরকার। কয়েক ধরনের সব জিনিসেরই পুষ্টির কিন্তু প্রয়োজন আমাদের শরীরে। আমরা কিন্তু বুঝি না, আমরা হুটহাট করে এটা ওটা খাই, চটপটা জিনিস পছন্দ করি। আজকালকার ছেলেমেয়েরা তো এগুলোই পছন্দ করে। হ্যাঁ, তো সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর বাড়ির উঠানে হোক, যাদের ছাদ বাগান আছে তারা ছাদের মধ্যে, ট্রের মধ্যে, ফলের ঝুড়িতে বা মাছের পেটিতে মাটি টাটি দিয়ে, গোবর টোবর দিয়ে ওখানেও আদা, মরিচের গাছ, ধনেপাতা ওইগুলো রোপণ করতে পারো, আলহামদুলিল্লাহ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। পেঁয়াজ আর আলু টালুগুলো ব্যাগের মধ্যেই ঢুকিয়ে নেই। ঝুড়িটা কোথায় আছে ওটা আনা লাগবে, জন্য ব্যাগের মধ্যেই ঢুকিয়ে রাখি। পরে এখন অফ ক্যামেরায় ঝুড়িতে ঢেলে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই যে দেখুন রাইস কুকারে ভাত অলরেডি হয়ে গেছে। দেখা যাক কি রান্না করা যায়। আমি সন্ধ্যাতেই ভাত রান্না করে রাখি, কারণ বৃষ্টি কোন সময় আসবে না আসবে। এখানে ডিম রাখা আছে আর ব্যাগের মধ্যে আলু মচুগুলো রাখা আছে। আর এই যে কাপড় চোপড়গুলো এইভাবে লাল রেকের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। টাকা এভাবে আমি গুছিয়ে রাখি, গার্ডার দিয়ে সব সময় বাঁধি, কারণ এলোমেলো হয়ে যায়, সেজন্য আমি গার্ডার দিয়েই বাঁধি। ছোট ছোট নেপাল গাটারগুলো আছে, সেইগুলো দিয়েই আর কি বাঁধি। তো এখানে রান্না কি করেছি সেটাও দেখাচ্ছি। কাঁঠাল, একটুখানি কাঁঠাল মা দিয়েছে, তাই কচুর বই দিয়ে পোলট্রির মাংস মা রান্না করেছে তাই। আর এখানে ভাতে আমি পটল দিয়েছি। আর আজকে হবে রান্না আলু বেগুনের একটু মাখা মাখা হবে। আর দেখা যাক কী রান্না করি। আলু বেগুন, এখানে আছে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি কিন্তু হেভি লাগে খেতে। লাউয়ের কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়া যায় না, সব কিছুই খাওয়া যায় লাউয়ের আর কি। এটা সকালের ব্লগ এখানে অ্যাড করলাম। সকালে কী রান্না আর কি করেছি সেটাই এখানে অ্যাড করলাম। পটলের ভর্তা বানাবো আর লাউয়ের খোসা, আলু ভাজা করব। আর ডিম সিদ্ধ আগেই খেয়ে নিয়েছে সবাই। আর এখানে একটু মাংস, মানে এটা হচ্ছে পোলট্রির মাংস, গোটা মাংস নিয়ে এসেছে, গোটা পোলট্রি নিয়ে এসেছে আমার আব্বা। তো 500 গ্রাম মতো আমাদের দিয়েছে খাবার জন্য আর কি। আর মেহমান এসেছিলো, আজ দেখুন চা করে নিয়েছি। তো মেহমানকে দেখাতে পারিনি তোমাদের সামনে। এটা হচ্ছে রাতের ব্লগ। তো যাই হোক, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো মুরগির মাংস কি মিশাল দেবো, ছেলে মেয়ে বলছে কোনো মিশাল দেবে না, খালি বানাবে। আমার তো কচুর বই দিতে ইচ্ছা করছে মিশাল। কচুর বই দিয়ে পোলট্রির মাংস কিন্তু হেভি টেস্ট লাগে খেতে। আর ছেলের আব্বা এখানে দোকানে বসে আছে। আর মেয়ে এখানে বসে আছে, আর আমার ভাইয়ের মেয়ে ওখানে বসেছে। দেখুন টিভি চালু আছে, টিভি দেখতেছে ওরা। ছেলে আর হাজব্যান্ড টের পায়নি, আমি চুপ করে ক্যামেরা করতেছি ওদের। এই যে দেখুন মাংস অলরেডি হয়ে গেছে, এখন খাবো।